গুড আফটারনুন সবাইকে। এটা রেসপন্স করবে অডিবল ভিজুয়াল আছে কিনা। ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আজকে আমি তোমাদেরকে কিছু জিএস এর স্পেশাল প্র্যাকটিস সেট করাবো হিস্ট্রি আর ইকোনমি থেকে। তো সবাইকে একটা কথাই বলবো, ক্লাসগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করো, কোশ্চেনগুলো দেখো, পড়ো, ডিটেলসে এগুলো নিয়ে পড়বো, আলোচনা করবো। ক্লিয়ার? তো প্রথমেই আমরা দেখো ফার্স্ট কোশ্চেনে আমরা যাচ্ছি, বেশি সময় না নিয়ে। অনেকগুলো কোশ্চেন আছে, অনেক ডিটেলসে আলোচনা করতে হবে। দেখো প্রথমে দেখো আমাদের ইকোনমিক্স থেকে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে। ইকোনমি থেকে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, বলছে যে মানব যে সূচক সূচক যেটা বলা হয়, যেটাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই বলা হয়। কি বলা হয়? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই। কোন তিনটি সূচক ব্যবহার করা হয়? এই যে লিস্ট দেওয়া আছে 1 2 3 4টা করে, তার মধ্যে কোন তিনটা মূলতভাবে এইচডিআই এর দেওয়া হয়, এরকম কোশ্চেন দেয়। যেগুলোর মধ্যে বলো কোনটা কিসের উপর ভিত্তি করে এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে জারি করা হচ্ছে। এখানে দেখো দেওয়া আছে প্রথমে জীবনযাত্রার মান, দ্বিতীয় দেওয়া আছে শিক্ষা, তৃতীয় দেওয়া আছে আয়ু, আর চতুর্থ পরিবেশের অবস্থা। জীবনযাত্রার মান, শিক্ষা, আয়ু আর পরিবেশের ব্যবস্থা, এই চারটা দেওয়া আছে এই এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে। তো এটার মধ্যে বলো কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, তাহলে কোনটার উপর ভিত্তি করে হয় কোনটা হয় না একটু বলো। দেখো এখানে যদি তুমি দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা মূলত ভাবে জারি করা হচ্ছে কোন তিনটে বিষয়ের উপর ভিত্তি করে, সেটা হবে অপশন নাম্বার বি, 1 2 আর 3। 1 2 আর 3, যেখানে জীবনযাত্রার মান উপর ডিপেন্ড করছে, আর তোমার শিক্ষা ডিপেন্ড করছে, আর আয়ু ডিপেন্ড করছে। ক্লিয়ার? তাহলে প্রথম অ্যান্সারটা কোনটা হবে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। তাহলে শুধুমাত্র 1 2 আর 3 এটার উপর ভিত্তি করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা জারি করা হয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। নেক্সট দেখো মানব উন্নয়ন প্রতিবেদন কে প্রকাশ করেন? এবার দেখো এটা মানব উন্নয়ন, দেখো এটা এই জিনিসটাই আমি আগে উত্তরটা দিলাম না, কারণ জানি একটা কোশ্চেন আছে এখানে তোমাদের অ্যান্সার দেবো। এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই রিপোর্টটা কে প্রদান করে? যেমন এটা তিনটা বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে, জীবনযাত্রার মান, শিক্ষা এবং আয়ুর উপর ভিত্তি করে। সেরকমই বলো যে রিপোর্টটা এইচডিআই রিপোর্টটা কার দ্বারা পেশ করা হয়। এখানে দেওয়া আছে যেমন প্রথমে আছে বিশ্ব ব্যাংক, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, এটাকে বলা হয় ইফিও, যেটা বলা হয় জাতিসংঘ, ইউনাইটেড নেশন, আর আংটাড। এগুলোর মধ্যে কার দ্বারা মানব উন্নয়ন প্রতিবেদনকে প্রকাশ করে বা করে, কোন সংস্থা বা কে করা হয় বলো। চলো অ্যান্সার দাও ফটাকসে। দেখো আমি এখানে একটা কথা বলি, এই যে জাতীয় সংঘ এটা রয়েছে, আমরা কি বলি এটাকে ইউনাইটেড নেশনস বলি, তাই তো? তো ইউনাইটেড নেশনসের দ্বারা এই রিপোর্টটা প্রদান করা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্টটা কে দিচ্ছে? ইউনাইটেড নেশনস, ইউএন বা ইউনাইটেড নেশনস দিচ্ছে। ক্লিয়ার? এখানে দেখো একটা জিনিস ভালোভাবে মনে রাখবে, এই যে ইউনাইটেড নেশন বা ইউএন এর দ্বারা যে জাতীয় যেটা উন্নয়ন এইচডিআই রিপোর্টটা দেওয়া হচ্ছে, তো ইউনাইটেড নেশনস বলা হয় 1944 একটা ব্রিটেন বুডস ব্রেটেন বুডস একটা বৈঠক হয়, যে বৈঠকের উপর ভিত্তি করে 1945 এ ইউনাইটেড নেশনস এর স্থাপন করা হয়। আর দ্বিতীয়ত কি বলছে না, এটার হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। সিটিতে রয়েছে। ক্লিয়ার? ইউএন, ইউএন এ বর্তমানে কে রয়েছে না, বর্তমানে ইউএন এর ডিরেক্টর কে রয়েছে তোমরা বলবে? অধ্যক্ষ বলতে পারো। অধ্যক্ষ কে রয়েছে বলো? যেমন হুয়ের অধ্যক্ষ এখানে আছে টেড্রোস আদানান, সেরকম এখানে কে রয়েছে ইউনাইটেড নেশনস এর বলো? না অ্যান্টনিও গুটারেস। অ্যান্টনিও গুটারেস, অ্যান্টনিও গুটারেস রয়েছেন। ক্লিয়ার? এটা মনে রাখবে। চলো নেক্সট, তারপর দেখো আর ইউনাইটেড নেশনস ডে কবে পালন করা হয়? 24 অক্টোবর পালন করা হয়, যেদিন আমাদের কি না পোলিও ডে, ওয়ার্ল্ড পোলিও ডে হিসেবে পালন করি, সেই 24 অক্টোবর।
লিঙ্গ বৈষম্য সূচক যেটাকে বলা হয় জিআইআই, এটা কবে থেকে শুরু হয়, এটা কবে থেকে রিপোর্ট দিতে শুরু হয়? লিঙ্গ বৈষম্য সূচক জিআইআই কবে থেকে চালু হয় বলো? লিঙ্গ বৈষম্য সূচক বা জিআইআই কবে থেকে চালু হয় এটা বলবে। লিঙ্গ বৈষম্য সূচক বা জিআইআই কবে থেকে চালু হয়? 2010, 2011, 1999 না 2005? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো কমার হবে। এখনকার দিনে যে আস্তে আস্তে কোশ্চেন লেভেলটা বাড়ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে, তার জন্য প্রত্যেকটা এক্সামের জন্য এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পড়বে। ক্লিয়ার? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ 2010। তাহলে লিঙ্গ বৈষম্য সূচক বা জিআইআই কবে রিপোর্টটা দেয়? 2010 সালে রিপোর্টটা দেওয়া হয়। কবে থেকে দেওয়া হয়? 2010 সাল থেকে রিপোর্টটা দেওয়া হয়। মানব উন্নয়ন সূচক কে আবিষ্কার করেন? খুবই ভালো কোশ্চেন আছে। মানব উন্নয়ন যে সূচক সেটা আবিষ্কার কে করেছেন বলো? মানব উন্নয়ন সূচক সেটা আবিষ্কার কে করেছেন? আবিষ্কার কে করেছেন? মানব উন্নয়ন সূচক কে আবিষ্কার করেছেন? তোমরা অ্যান্সার দেবে। মানব যে উন্নয়ন সূচক যেটা কে আবিষ্কার করেছেন, তোমরা অ্যান্সার দাও। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি মেহবুব উল হক। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। মেহবুল উল হক ইনি হচ্ছেন মানব সূচকাঙ্কের আবিষ্কারকর্তা। মেহবুল উল হক হচ্ছেন তিনি এই সূচকাঙ্কের আবিষ্কারকর্তা। আমরা রাখবে। নেক্সট দেখো, কে বহুমাত্রিক দারিদ্রতা সূচক এমপিআই প্রকাশ করেন? চলো, এটাও খুব কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। যদি বলা হয় কার দ্বারা বা কোন সংস্থার দ্বারা যে এমপিআই বা বহুমাত্রিক দারিদ্রতা সূচক প্রকাশ করা হয়, বহুমাত্রিক দারিদ্রতা সূচক বা এমপিআই প্রকাশ করা হয়, 5 নম্বর কোশ্চেন আনসার দাও। সেটা কি হচ্ছে? বিশ্ব ব্যাংক না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম না ইউএনডিপি? কে হচ্ছে বলো? ইউএনডিপি হচ্ছে এটা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। ক্লিয়ার না? এশিয়ান উন্নয়ন ব্যাংক যেটা বলা হয় এশিয়ান, এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক, আসিয়ান যেটা বলা হয় এশিয়ান উন্নয়ন ব্যাংক। কে বলো? অ্যান্সার দেবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপির দ্বারা এমপিআই বা বহুমাত্রিক দারিদ্র সূচক এর প্রকাশ করা হয়। এমপিআই ইউএনডিপি। নেক্সট দেখো, কোন বিবৃতি টেকসই উন্নয়নের সর্বোত্তম সংজ্ঞা চিত্রিত করে? টেকসই উন্নয়ন মানে যে উন্নয়ন বা যে ডেভেলপমেন্ট দীর্ঘমেয়াদী হয়। টেকসই উন্নয়ন বলতে কি না, উন্নয়নটা দীর্ঘমেয়াদী হচ্ছে। এখানে কোনটা রাইট হবে বলো? বলছে এর অর্থ হচ্ছে প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার। বিয়ে দেওয়া আছে দেখো, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনা না করে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার করা, আর না বর্তমান প্রজন্ম তার চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্ম চাহিদা বিবেচনা করে। টেকসই উন্নয়ন কোনটা হতে পারে? না এর মধ্যে কোনটিই নয়। অ্যান্সার দেবে চলো। দেখো, একটা কথাতে তুমি যদি কনসেপ্টটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই এই যে ডেভেলপমেন্টের যে কথাটা বলা আছে সেখানে সব দিকে অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সারটা হয় সেটা হচ্ছে কি না, বর্তমান প্রজন্ম তার চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্ম চাহিদা কি করে বিবেচনা করে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। যে বর্তমান প্রজন্ম আছে তারা চাহিদাটা কি করে পূরণ করে, আর ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে তাহলে চাহিদাটা বিবেচনা করে। তাহলে এটাকে কি বলছে? টেকসই উন্নয়ন বলা হচ্ছে। তাহলে বর্তমান প্রজন্ম তার চাহিদা পূরণ করে, ভবিষ্যৎ প্রজন্ম কি করছে না সেই চাহিদাকে বিবেচনা করে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ভারতে কৃষি পণ্যের বিপণনের জন্য কোন সংস্থা দায়ী? এই যে কৃষি পণ্যের যে বিপণন ঘটছে সেই জন্য কোন সংস্থা দায়ী আছে বলো? 7 নম্বর কোশ্চেন আনসার দাও। ভারতে কৃষি পণ্যের বিপণনের জন্য কোন সংস্থা দায়ী? বলো। টাইফেড, ইস্পম না ফেড না এপিএমসি? কি আছে বলো?
এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, নাফেড। নাফেড দায়ী আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, নাফেড দায়ী রয়েছেন। ঠিক আছে, দেখো ট্রাইফেড এর জন্য তৈরি করা হয়েছে, ট্রাইফেড এটার জন্য কি তৈরি করা হয়েছে বলো, ট্রাইফেডের জন্য কি তৈরি করা হয়েছে? দেশে বনাঞ্চলের উন্নয়ন, বেসরকারি ব্যবসায়ীদের শোষণ থেকে উপজাতিদের স্বার্থ রক্ষা করা, সকল উৎপাদনজাত দ্রব্যের বিপণন প্রচার করা, না এর মধ্যে কোনোটিই নয়। ট্রাইফেড, ট্রাইফেড মানে ট্রাইবাল থেকে আসছি, ট্রাইফেড, ক্লিয়ার? তাহলে ট্রাইবাল থেকে ট্রাইফেড কনসেপ্টে যখনই আসছি, তার মানে এটার অ্যান্সার হওয়া দরকার কি, অপশন নাম্বার বি, যেখানে বলছে যে বেসরকারি যে সকল ব্যবসায়ীরা রয়েছে তাদের শোষণ থেকে উপজাতিদের স্বার্থ রক্ষা করা, এটা হচ্ছে ট্রাইফেডের জন্য তৈরি করা হয়েছে। ট্রাইফেড এই পারপাসে তৈরি করা হয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে বলছে বেসরকারি যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের যাতে উপজাতিদেরকে শোষণ করতে না পারে সেই জন্য এটা করা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করো এবং সঠিক উত্তরগুলি দাও। বলছে স্পম 2004 সালে চালু হয়েছিল, এই প্রকল্পের অধীনে রাজ্যগুলিকে বাস্তবায়ন নমনীয়তার দেওয়া হওয়া তোমার শস্য বিচিত্রে সম্ভব। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার এ হবে, না দুই হবে, না উভয় হবে, না কোনোটি হবে না? 9 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 2004 সালে শুরু হয়েছিল, এই প্রকল্পের অধীনে রাজ্যগুলিকে বাস্তবায়নে নমনীয়তা দেওয়া হয়, যে তোমার শস্য তোমার বৈচিত্র্যকরণ যাতে সম্ভব হয়েছে, শস্যের বৈচিত্র্যকরণ যাতে সম্ভব হয়েছে। দেওয়ার নেক্সট অ্যান্সার হচ্ছে অপশন সি, উভয়ে, উভয়ে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, উভয়ে। কেএমএসপি এবং তোমার ইস্যু মূল্য সুপারিশ করে, কেএমএসপি এবং ইস্যু মূল্য সুপারিশ করে, কে সুপারিশ করে বলো? কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, নাবার্ড, কৃষি খরচ মূল্যায়নের জন্য যে সিএসিপি তা তৈরি করা হচ্ছে সে। চলো 10 নম্বর কোশ্চেন আনসার দাও। কেএমএসপি এবং তোমার ইস্যু মূল্য সুপারিশ করে বলো, কে করে এটা? নাবার্ড সম্পর্কে অলরেডি আমরা জানি যে নাবার্ড হচ্ছে কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে নাবার্ড, যেটা 12 জুলাই 1982 স্থাপন করা হয় শিবরামন কমিটির দ্বারা। আর এটা হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? মুম্বাই, মহারাষ্ট্রে। ক্লিয়ার? আর এটা মনে রাখবে, বর্তমানে কি রয়েছেন? সাজি কেভি রয়েছেন চেয়ারম্যান ইয়ার। ক্লিয়ার? তারপর দেখো কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় একটা মিনিস্ট্রির দায়িত্ব অবস্থান করে। পরিকল্পনা কমিশন, যেটাকে আমরা 1950 সালে স্থাপন করা হয়, 5 বছর টার্ম নিয়ে কাজ করত। আর প্রথম প্ল্যানিং কমিশন 1951 থেকে 1956 ছিল। আর এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, অপশন ডি, কৃষি খরচ মূল্যায়নের জন্য কমিশন, যেটা সিএসিপি বলা হয়, সেটা হচ্ছে 10 নম্বরের কোশ্চেনের রাইট অ্যান্সার। নিচের কোনটি জাতীয় কৃষি বীমা প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা? কোনটা বলো নিচের যে বাস্তবায়নকারী সংস্থা কৃষি বীমা পরিকল্পনা, কোনটা বলো যে বাস্তবায়নকারী সংস্থা? এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, কৃষি খরচ মূল্যায়নের জন্য কমিশন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, না নাবার্ড? কে হচ্ছে বলো? অ্যান্সার দাও, 11 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। নাবার্ড সম্পর্কে তো আমরা বললাম, ফুড বরোবার, যেটা ফুড ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই, যেটা 1964 স্থাপন হয়েছিল। আর তোমার কাজ শুরু করে 1965 সালে। 1965 সালে এটা কাজ শুরু করে। ক্লিয়ার? এটা মারা হয়।
এটা আমার হবে, এটার রাইট অ্যান্সার কি হবে 11 নম্বরে অপশন এ হবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, এটার দ্বারা কৃষি বীমা প্রকল্প বাস্তবায়নের সংস্থা হিসেবে কাজ করে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার? এটা আমার হবে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভারতে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায়? এবার দেখো আনএমপ্লয়মেন্ট সম্পর্কে একটু দেখবো। দেখো আনএমপ্লয়মেন্ট, এই কনসেপ্টগুলোর অ্যান্সার দেওয়ার আগে আমি জাস্ট বলি আনএমপ্লয়মেন্ট আমাদের যদি জানতে হয় তাহলে মনে রাখবে তিনটা ভাবে জানতে হয়। একটা হচ্ছে সাধারণ অর্থে, আর এটা জানা যায় তোমার সংখ্যা পরিসংখ্যার দিক থেকে, আর একটা জানা যাচ্ছে তোমার সরকারের দিক থেকে। দেখো সাধারণ অর্থে আনএমপ্লয়মেন্ট কাকে বলবো? যে সকল ব্যক্তিদের কাজ করার ক্ষমতা আছে, কাজ করতেও চায় অথচ তার সত্ত্বেও সে কাজ না পায়, সে ধরনের ব্যক্তিদেরকে সাধারণত আনএমপ্লয় বলবো। বা যদি কোনো জায়গাতে তারা কাজ করছে কিন্তু যতটা পরিমাণে তারা হার্ডওয়ার্কিং, মানে তাদের মানে টাইম দিচ্ছে, সময় দিচ্ছে, কাজ হার্ডওয়ার্ক করছে, তার উপর ভিত্তি করে তাদের যদি মানে জব স্যাটিসফাইড না থাকে বা স্যাটিসফ্যাকশন স্যালারি না থাকে, এরকম যদি না হয়, জব স্যাটিসফাই হচ্ছে না বা স্যালারি স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, সেরকম ভিত্তি করে যারা কাজ করে তাদেরকেও কিন্তু আমরা সাধারণত আনএমপ্লয় বলবো। আর পরিসংখ্যার দিক থেকে যে কোনো একটা সেক্টর যতজন ব্যক্তিত্ববর্গকে নিতে পারবে, ক্যাপাসিটি আছে, তার চেয়ে যদি কম ব্যক্তিত্ববর্গ নেওয়া হয়, তো যাদেরকে বাদ দেওয়া হয় ক্যাপাসিটি থেকে তাদেরকে আমরা বলবো পরিসংখ্যার দিক থেকে আনএমপ্লয়। আর সরকারের দিক থেকে বলে, সরকার বলে কোনো ব্যক্তি যদি 200 দিন কাজ করে তবে সে ফুল এমপ্লয়, যদি কোনো ব্যক্তি 100 দিন কাজ করে সে আনএমপ্লয়, 100 দিন কাজ করলে তার কি বলবো? আনএমপ্লয় বলবো। তো এখানে দেখো স্ট্রাকচারাল, মৌসুমি, ছদ্ম বেকারত্ব এগুলো সব কিন্তু ভারতে দেখতে পাওয়া যায়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, এগুলো সবগুলো কিন্তু ভারত দেখতে পাওয়া যায়। দেখো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কাকে বলা হচ্ছে? না, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলা হয় যদি দেশের অর্থনীতি বাড়ে, যদি দেশের জিডিপি বা অর্থনীতি বাড়ে এবং যদি আনএমপ্লয়মেন্ট তাও যদি না কমে বাড়তে দেখতে পাওয়া যায়, না কমে বাড়তে দেখতে পাওয়া যায়, তা কি বলা হয়? তাদের বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। মৌসুম মানে যারা একটা নির্দিষ্ট ঋতুর উপর ভিত্তি করে আনএমপ্লয় হয় তাদেরকে বলা হচ্ছে ছদ্ম বেকারত্ব, মানে যেটাকে ডিসগাস্টেড আনএমপ্লয়মেন্ট, যাদের কাজের দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, তাদেরকে আমরা এটাকে বলতে পারি। নেক্সট দেখো, দেখো এবার স্টেটমেন্ট দেওয়া আছে, তার উপর ভিত্তি করে তোমরা বলে কোন বেকারত্ব হতে পারে। যদি একজন ব্যক্তি বাজারে প্রচলিত মজুরি হার কাজ করতে প্রস্তুত থাকে কিন্তু সে যদি কাজ খুঁজে না পায় তাহলে তাকে কি ধরনের বেকারত্ব বলা হয়? তাহলে তাকে কি ধরনের বেকারত্ব বলা হয় বলো? দেখো বেকারত্ব আরেকটা দুভাবে ভাগ করা, এটা যে ইনভলেন্টারি, একটা হচ্ছে ভলেন্টারি। ইনভলেন্টারি মানে হচ্ছে কি না অনিচ্ছাকৃত বেকার, আর ইনভলেন্টারি মানে ইনভলেন্টারি মানে ভলেন্টারি মানে ইচ্ছাকৃত বেকার। যাদেরকে সমস্ত জবের অপরচুনিটি আছে, কাজও পাচ্ছে, সবকিছু হচ্ছে, তার সাথে কাজ করছে না, তাদেরকে আমরা বলবো ইচ্ছাকৃতভাবে বেকার। কিন্তু যারা এই সমস্ত কিছু কাজ করার জন্য রেডি আছে তাও সাথে কাজ না পায় তাদেরকে অনিচ্ছাকৃতভাবে বেকার বলবো। তাহলে এটা কি অ্যান্সার কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। কোন ধরনের বেকারত্বকে শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য? কোন ধরনের বেকারত্বের মধ্যে শ্রমিকদের যে প্রান্তিক উৎপাদনশীলতা সেটা শূন্য থাকে, জিরো হয়, সব প্রান্তিক শ্রমিকদের উৎপাদন ক্ষমতা জিরো হয়, বলো? মানে একটা কথাতে এই বেকারত্ব কি হচ্ছে, ধরো একটা জমি, নির্দিষ্ট জমি আছে যেখানে 4 জন লোক কাজ করে যে পরিমাণ উৎপাদন করত, সেখানে যদি বলা হয় আরো আরো যদি ধরো আরো 4 জনকে অ্যাড করলাম, ক্লিয়ার, টোটাল 8 জন কাজ করেও সেই উৎপাদন হচ্ছে, একই উৎপাদন হচ্ছে। মানে এক কথাতে যে প্রান্তিক উৎপাদন সেটা কি দেখতে পাওয়া যায়? শূন্য দেখতে পাওয়া যাচ্ছে, ক্লিয়ার। সেজন্য বেকারত্বকে আমরা কি বলবো? ছদ্ম বেকারত্ব বলা হয়। অপশন এ হচ্ছে ছদ্ম বেকারত্ব, রাইট অ্যান্সার। উন্নত দেশগুলিতে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায় বলো? উন্নত যে সকল দেশগুলি রয়েছে সেগুলোতে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায়? উন্নত দেশগুলিতে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায় বলো?
স্বেচ্ছায় বেকারত্ব পাওয়া যায়, কারণ তারা ভলেন্টিয়ার, তাদের কাজ অ্যাভেলেবিলিটি সব কিছু আছে, তারা আজকে কাজ স্যাটিসফ্যাকশন না থাকার জন্য তার যা কাজ ছাড়ছে, স্বেচ্ছায় বেকারত্ব বিশেষ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি একটি কোম্পানির নতুন কম্পিউটার ইনস্টল করা হয় এবং কম্পিউটার জ্ঞানের অভাবে কিছু কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে সেখানে কি ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়? 16 নম্বর কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন আছে। কি বলছে দেখো, কোম্পানিতে নতুন কম্পিউটার ইনস্টল করা হচ্ছে এবং নতুন কম্পিউটার ইনস্টল করা হচ্ছে, কম্পিউটারের জ্ঞানের অভাবে কিছুজন কর্মচারী হচ্ছে, সেগুলোকে কি বলবো আমরা? ধর্ষণ, লুকানো বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, না কোনটা বলবো? মানে আধুনিকরণ হচ্ছে একদিকে আধুনিকরণ হচ্ছে মানে ইকোনমিক ব্যবস্থা ডেভেলপমেন্ট করছে, কিন্তু ইকোনমিক ব্যবস্থা ডেভেলপমেন্ট ঘটলেও এই ইকোনমিক ব্যবস্থা যদি ডেভেলপমেন্ট ঘটে কিন্তু আনএমপ্লয়মেন্ট যদি বলা হয় যে রেটটা থাকে সেটা কিন্তু নিচের দিকে ক্রমশ হচ্ছে, এটা কি বলবো? স্ট্রাকচারাল বেকারত্ব, স্ট্রাকচারাল ইনভলন্টারি আনএমপ্লয়মেন্ট বলা হয়। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের কৃষিক্ষেত্রে কোন ধরনের বেকারত্ব পাওয়া যায়? ভারতের কৃষিক্ষেত্রে এগ্রিকালচার দিক থেকে ভারতে কোন ধরনের বেকারত্ব দেখতে পাওয়া যায়? অবভিয়াসলি ছদ্ম বেকারত্ব, ডিসগাস্টেড বলতে পারে ছদ্ম বেকারত্ব দেখতে পাওয়া যায় কৃষিক্ষেত্রে, ভারতে ছদ্ম বেকারত্ব দেখতে পাওয়া যায়। চক্রাকার বা ঘর্ষণমূলক বেকারত্ব পাওয়া যায় কোথায়? চক্রাকার বা ঘর্ষণমূলক বেকারত্ব পাওয়া যায়? উন্নত যে সকল দেশগুলো আছে সেই দেশগুলোতে চক্রাকার বা ঘূর্ণনমূলক বেকারত্ব দেখতে পাওয়া যায়। ছদ্মবেশী বেকারত্বের ধারণা কে গড়ে তুলেছিলেন? কোন ব্যক্তি ছদ্মবেশী বেকারত্বের ধারণাটা গড়ে তুলেছিলেন বলো? রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, জন রবিনসন। জন রবিনসন এই ছদ্মবেশী বেকারত্বের ধারণাটাই গড়ে তুলেছিলেন। বেকারত্বের হার জানার সঠিক সূত্র কোনটা বলো? আনএমপ্লয়মেন্ট রেট বার করার সঠিক ধারণা সূত্র মানে মোট বেকারের সংখ্যা ডিভাইডেড বাই মোট শ্রমিক সংখ্যা ইন্টু 100, যেটা বলা হয় যে টোটাল নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই লেবার ফোর্স ইন্টু 100, এটা করলে কি পাবো না বেকারত্বের হার আনএমপ্লয়মেন্ট রেট পাওয়া যায়। অ্যান্সার এ হবে রাইট। একটি দেশের সমশক্তিকে কাদের গণনা করা হয়? একটি দেশের সমশক্তি বলতে কোন কাদেরকে গণনা করা হয় বলো? সমশক্তি বলতে এখানে সমশক্তি বলতে যেখানে 15 বছর হয়ে গেল মানে 14 বছর পর্যন্ত নাবালক বলা হয় 15 to 65 পর্যন্ত, এটাকে গোটাটাকে বলা হচ্ছে। আরবিআই এর বর্তমান গভর্নর এখানে 2021 থেকে তিনি চলছেন, এখনো কন্টিনিউ 2024 পর্যন্ত তিনিই আছেন। তিনি কে রয়েছেন না তিনি রয়েছেন শক্তিকান্ত দাস, ভারতের 25তম আরবিআই এর গভর্নর। 25তম আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস হচ্ছে রাইট অ্যান্সার। মুদ্রানীতি বলতে কি বোঝানো হয়? মুদ্রানীতি কি? যে প্রক্রিয়ার মাধ্যমে সংসদ অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশ কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক কর্তৃপক্ষের অর্থ সরবরাহ করে, যে প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজার অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে, না পরে কোনটি নয়? রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক কর্তৃপক্ষ অর্থ সরবরাহ করে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের কেন্দ্রীয় মুদ্রানীতি কর্তৃপক্ষকে, ভারতের কেন্দ্রীয় যে মুদ্রানীতি আছে সেই মুদ্রানীতি কর্তৃপক্ষকে অবভিয়াসলি আরবিআই হবে রাইট অ্যান্সার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রানীতি। প্রকৃত সুদের হার ও নামমাত্র হারের পার্থক্য কি? যেখানে 1 বলছে প্রকৃত সুদের হার মুদ্রাস্ফীতি বিবেচনা করে, 2 বলছে নামমাত্র হার হলো সেগুলি যা শুধুমাত্র ঋণ গৃহীতাদের জন্য প্রযোজ্য বা ঋণদাতা নয়। কোনটা বলো? 25-এর অ্যান্সার দাও। এটা রাইট অ্যান্সার হচ্ছে কি এটা 1 হবে। হ্যাঁ শুধুমাত্র 1, এটা শুধুমাত্র 1 হবে।
শুধুমাত্র এক অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হচ্ছে এটা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, শুধুমাত্র এক হবে রাইট অ্যান্সার, এক হবে রাইট অ্যান্সার। 1946 সালে তেভাগা যে আন্দোলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল বলো? তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? চলো হিস্ট্রি কোশ্চেন আসছে এবার আমরা। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল বলো? বলো তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক না বেঙ্গল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, বেঙ্গলে হয়েছিল। বেঙ্গলে 1900, তাহলে কত সালে হয়েছিল তেভাগা আন্দোলন? দেওয়া আছে 1946 সালে। কোথায় হয়েছিল? বেঙ্গলে হয়েছিল। ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? জাতীয় গান নাম হচ্ছে বন্দে মাতারম, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে জানা যায়। আর সেখানে কি জানতে পারা যায়? সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে। ফকির বিদ্রোহ সম্পর্কে। তাহলে কখন হয়েছিল? না 1896 সালে আইএনসির কলকাতা অধিবেশন, মনে রাখবে কলকাতা, এখানে লিখে দিই ভালো করে। আর সভাপতি কে ছিল এটাতে? না হেদায়তুল্লাহ সিয়ানি, না সরি, রহিমতুল্লাহ সিয়ানি বলা হয়। রহিমতুল্লাহ সিয়ানি, ক্লিয়ার মনে রাখবে। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিল? ক্যানিং। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়? চেমসফোর্ড। চেমসফোর্ড ছিলেন। পলাশী যুদ্ধক্ষেত্রে কোথায়? কোথায় পলাশী যুদ্ধক্ষেত্র? পলাশী যুদ্ধ ছিল 1757 সালে 23 জুন। 23 জুন হয়েছিল পলাশী যুদ্ধ। একদিন ছিল রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলা। কোথায় ছিল? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা পরাজিত করেন কে? মনে রাখবে 1761 সালে তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। একদিকে ছিল আফগান আফগান শাসক, আফগান শাসক ছিল, একদিকে ছিল মারাঠা, আফগান ভার্সেস মারাঠা। বালাজি বলা হয় যখন, কে ছিল? বালাজি বাজিরাও। পেশোয়া ছিল তখন, শাসক প্রধান ছিলেন বালাজি বাজিরাও। আর আফগানের দিকে ছিল আহমদ শাহ, আহমদ শাহ। দুরানি বংশের প্রতিষ্ঠাতা আহমদ শাহ। নেক্সট, হর্ষ, দেখো হর্ষের রাজধানীর নাম কি? হর্ষ বলতে হর্ষবর্ধন, এখানে হর্ষবর্ধন 606 সালে সিংহাসনে বসে। এটাকে বলা হয় হর্ষাব্দ। রত্নাবলী
প্রিয়দর্শিকা, নাগানন্দ নাটক লেখে। ক্লিয়ার। আর তোমার হর্ষবর্ধন হিউয়েন সাং ভারতে আসে, যার লেখা বইয়ের নাম হচ্ছে হিউয়েন সাং সিইউকি। ক্লিয়ার। আর মনে রাখবে হর্ষবর্ধন কোথাকার আছে? কানপুর, গোয়া, লখনৌ, কম্বোজ। এটা রাইট অ্যান্সার কোন হবে? হর্ষবর্ধন কোথাকার রাজা ছিল না? তিনি ছিলেন কনৌজের রাজা, কনৌজ। আর তোমার হর্ষবর্ধন যে বলা হয় যে আমাদের তখন তিনি এদিকে বাংলার আমাদের গৌড়াধিপতি শশাঙ্ক ছিল এবং হর্ষবর্ধন এদিকে ছিল। আর তার উপাধি ছিল সকল উত্তর পথনাথ। আর শিলাদিত্য সকল উত্তর পথনাথ ছিল তার ইয়া। আর বাণভট্ট ছিল তার সভাকবি, বাণভট্ট, যার লেখা বইয়ের নাম কাদম্বরী। বাণভট্ট। তারপর দেখো আজাদ হিন্দ ফৌজ গঠন কোথায় হয়েছিল? আজাদ হিন্দ ফৌজের গঠন কোথায় হয়েছিল? বলা হয় 1943-তে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল সুভাষচন্দ্র বসুর দ্বারা। কোথায়? সিঙ্গাপুরে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, সিঙ্গাপুরে। তার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল ক্যাপ্টেন মোহন সিং। আর ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিল রাসবিহারী বসু। আর এই দুটো গেম মিলে পর ফাইনালে আইএনএ কে কারা তুলে দেয়? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু সেই দলটার নাম লাগে কি? আজাদ হিন্দ ফৌজ। আর এই ফৌজ প্রথম মোরাং অঞ্চলে পতাকা উত্তোলন করে, দেশীয় পতাকা উত্তোলন করে। মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের রাইট অ্যান্সার হোক চন্দ্রগুপ্ত মৌর্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য কি করেন না কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের সাহায্যে ধননন্দকে পরাজিত করেন। এবং নন্দ সাম্রাজ্যের অবসান ঘটে এবং মৌর্য সাম্রাজ্য স্থাপন করা হয়। তার মায়ের নাম মুরা থেকে বলা হয়, তার মায়ের নাম মুরা থেকে, মা মুরা থেকে বংশের নাম মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে ইন্ডিকা আর মুদ্রা রাক্ষস থেকে জানা যায়। ইন্ডিকা রচয়িতা হচ্ছে মেগাস্থেনিস, যার যিনি এসেছিলেন। আর মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। আর চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল সেন্ড্রা কোট্টাস। ক্লিয়ার। আর তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। কার কাছ থেকে? ভদ্রবাবুর কাছ থেকে। ভদ্রবাবুর কাছ থেকে। ভদ্রবাবুর কাছ থেকে। ক্লিয়ার। চলো দেখো মোগল সম্রাট কোন সম্রাটের শাসন আমলে বলছে শীর্ষে পৌঁছেছিল? কোন সম্রাটের শাসন আমলে শীর্ষে পৌঁছেছিল?
এর রাইট অ্যান্সার হবে আকবর। বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1526 সালে। 27 পানিপথে 26 পানিপথের প্রথম যুদ্ধ। 27 তোমার যে বলা হয় যে রানা প্রতাপকে হারায় খানোয়ার যুদ্ধে। তারপরে রানা প্রতাপ বলছে রানা শঙ্করকে হারায় খানোয়ার যুদ্ধে। তারপরে 1528 সালে চাঁদেরি যুদ্ধে মেদিনী রায়কে হারায়। 1529 সালে ঘরঘরা যুদ্ধে আফগান ও মাহমুদ রুদিকে হারায় এবং 1530 সালে তিনি মারা যান 26 ডিসেম্বর। বাবরের প্রথমে ছিল আরামবাগ আগ্রাতে সমাধিস্থল, পরে সেটা কাবুলে করা হয়। বাবর আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবর নামা হচ্ছে তার আত্মজীবনী নাম। তো তুজুকি বাবরি বা বাবর নামা যেটা প্রথম তুর্কি ভাষা দেখা যায় সেটাকে পরে আব্দুল রহিম খানে খানা ফার্সি ভাষাতে ট্রান্সলেট করে। বাবরের পর কি আসে না হুমায়ুন আসে, হুমায়ুনের পর আসে তার পুত্র আকবর। আকবরের সময়সীমা বলা হয় 1556 থেকে 1605। বোঝা গেল। তাই আকবরের সময় সব দিক বলা হয় যে সম্রাট শীর্ষে পৌঁছেছিল। শাহজাহান আকবরের পর আছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1605 থেকে 1627। শাহজাহান 1627 থেকে 1658। আর ঔরঙ্গজেব 1658 থেকে 1707। ঔরঙ্গজেব ছিল বলা যে বলতে পারো সব দিক থেকে শেষ শক্তিশালী মোগল সম্রাট ঔরঙ্গজেব ছিল। বোঝা গেল। তিনি তেগ বাহাদুরকে হত্যা করেন। তিনি তেগ বাহাদুরকে হত্যা নবম শিখ গুরু। আর জাহাঙ্গীর হত্যা করেছিল পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল। ক্লিয়ার। ঔরঙ্গজেব তোমার উপাধি ছিল কি না তোমার মুসলিম সম্প্রদায় থেকে জিন্দাপীর বলা হতো, আলমগীর বলা হতো তাকে। তিনি বিবি কা মকবর নির্মাণ করেন তার বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে ঔরঙ্গাবাদে। শাহজাহান মতি মসজিদ, জামা মসজিদ শুরু করে তোমার মূল সিংহাসন, তাজমহল, ক্লিয়ার, এগুলো সব নির্মাণ করেন শাহজাহান। 1857 সালে ভারতীয় বিদ্রোহ যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত কোন ঔপনিবেশিক শক্তির শাসনের বিরুদ্ধে ছিল? সিপাহী বিদ্রোহ কাদের বিরুদ্ধে ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে ছিল সিপাহী বিদ্রোহ ব্রিটিশ। আর প্রথম শহীদ ছিল কে? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে ছিল প্রথম শহীদ সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের। মঙ্গল পান্ডে ছিল প্রথম শহীদ। আলেকজান্ডার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ প্রস্তাব তোমার পোরাসের অঞ্চলটি নদীর মাঝখানে অবস্থান ছিল। কোন নদীর মাঝখানে এই পোরাসের অঞ্চলটা ছিল? আলেকজান্ডার ভারতে ছিল 326 বিসিতে, 327 বিসিতে আসে ভারতে। এবং 326 বিসিতে ভারত তোমার পুরুষ সাথে সঙ্গে ঝিলমের যুদ্ধ হয়। ঝিলম বা এটা বলা হিদাস পাসের যুদ্ধ হয়। হিদাস পাসের যুদ্ধ হয়, ঝিলম বা হিদাস পাসের যুদ্ধ হয়। অ্যান্সার হবে অপশন বি, ঝিলাম এবং চেনাব। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আকবরের অধীনে মীর বখশির দেখাশোনা করার প্রয়োজন ছিল কি? বলো। মীর বখশি কি দেখাশোনা করতে আকবরের সময়? আকবর তোমার বলতে পারো তুমি যে দিনী ইলাহি ধর্মদের প্রচার করেছিল। তোমার ইবাদত খানা নির্মাণ করেন। তারপর তোমার ফতেপুর সিক্রি ইবাদত খানা ফতেপুর সিক্রি এটা বলতে পারো। তারপর তোমার বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। ক্লিয়ার। এটা মনে রাখবে। আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী ছিলেন টোডর মল। এগুলো কিছু ইম্পর্টেন্ট। আকবরের সময় 1500 তোমার 76 সালে কি হয়েছিল? হলদিঘাটে যুদ্ধ ছিল রানা প্রতাপের সাথে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বারে সামরিক বিষয়। সামরিক বিষয় হচ্ছে রাইট অ্যান্সার। সামরিক বিষয়। ত্রিপিটক পবিত্র বই কিসের? না বৌদ্ধদের। তিনটা পিটক ছিল, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। তিনটাকে একত্র ত্রিপিটক বলে। আর যেটা পালি ভাষায় লেখা। বিনয় পিটক ছিল উপালি।
সূত্রপিঠে রয়েছে আনন্দ, আর অভিধর্ম পিঠক রয়েছে মুগালিপুত্র তাইশু। বৌদ্ধ ধর্মের ত্রিশূল আকৃতির প্রতীক প্রতিবিম্বিত করে না, কি করে না বলো? কিসের সাথে যুক্ত নয়? নির্বাণ, নির্বাণের সাথে যুক্ত নয়। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, নির্বাণের সাথে যুক্ত নয়, নির্বাণের সাথে যুক্ত নয়। মারা বেটা। কোন পরিচালক ভারতে সবচেয়ে বেশি সিনেমা পরিচালনা করেছেন? কোন পরিচালক বলো ভারতে সবচেয়ে বেশি সিনেমার পরিচালনা করেছে? খুবই বিখ্যাত ডাইরেক্টর তিনি হচ্ছেন, যার নাম হচ্ছে রাজকুমার হিরানি, যার নাম হচ্ছে রাজকুমার হিরানি। অপশন সি। কোন হিন্দি সিনেমা প্রথম জাতীয় পুরস্কার পায়? কোন হিন্দি সিনেমা বলো? শ্রী 420, জাগৃতি, মির্জা গালিব কে পেয়েছিল বলো? প্রথম হিন্দিতে জাতীয় পুরস্কার পায়। অপশন সি মির্জা গালিব। অস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? অস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি বলো? অস্কার জয়ী ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি বলো? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি গান্ধী। গান্ধী চলচ্চিত্রটি অস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র। ভারতীয় দর্শনের নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি চার্বাক বা অজৈববাদ জৈন বৌদ্ধ আদর্শ সমর্থন করে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ভারতীয় দর্শনের অপ্রচলিত ব্যবস্থা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ভারতীয় দর্শনের অপ্রচলিত ব্যবস্থাকে বলা হচ্ছে। ভারতীয় দর্শনের সংখ্যা পদ্ধতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সংখ্যা প্রতিষ্ঠিত, সংখ্যা যে সাংখ্য যেটা বলা, সংখ্যা বলে সাংখ্য দর্শন, এক কথাতে বলতে পারো সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ কপিল মুনি। কপিল মুনি বলা হয়, কপিল মুনি। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না বলো? কোনটা সঠিকভাবে মিলছে না দেওয়া আছে? কুতুবউদ্দিন আইবক 2.5 দিন ঝগড়া করেছিল, ঠিক আছে। ইলতুৎমিশ, কুতুব মিনার, আলাউদ্দিন খলজি, আইজি খাওয়াস, ফিরোজ শাহ তুগলক, তুগলকনামা। কুতুব মিনার অবশ্যই পুনরায় কাজ তিনি করেছিলেন, আলাউদ্দিন হাইজি খাস করেছিল। কোনটা মিলছে না বলো? অপশন ডিটাই মিলছে না, ফিরোজ শাহ তুগলক তোমার ফিরোজাবাদ তৈরি করেছিল, ফিরোজাবাদ শহরটি। আর তুগলকাবাদ মোহাম্মদ বিন তুগলক, সরি, তুগলকাবাদ কি করেছিল? গিয়াসউদ্দিন তুগলক। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। 40 বলতে কি বোঝানো হয়? 40 বলতে কি বোঝানো হয় বলো? আফগান সন্ত্রাসদের টিম খলজিদের মধ্যে বুদ্ধিজীবী বাছাই করা, না তুর্কি অভিজাততন্ত্রের নির্বাচিত সংস্থা, উলামা ও মুসলিম দেবতা? 40 যেটা ইলতুৎমিশের সময় স্থাপন করা হয়। স্থাপিত হয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এই তুর্কি অভিজাত যেটা সংস্থা বলছে। মনশব্দের এই ব্যবস্থা কোথা থেকে ধারণা আছে? মনশব্দের ব্যবস্থা ভারতে নিয়ে এসেছিল আকবর, যার অর্থ হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদা। অ্যান্সার সি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি মঙ্গোলিয়া। অ্যান্সার সি মঙ্গোলিয়া হচ্ছে রাইট অ্যান্সার। হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার কে নির্মাণ করেন বলো? হায়দ্রাবাদ,
হায়দ্রাবাদ, এটা প্লেগ রোগের উপর প্লেগ রোগের দূরীভূত করার জন্য স্থাপন করেছিল। কে নির্মাণ করেন বলো? মোহাম্মদ কুলি কুতুব শাহ বলা হয়। কুতুব শাহ বংশের স্থাপক কুলি কুতুব শাহ স্থাপন করেন হায়দ্রাবাদে চারমিনার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোন প্রখ্যাত পণ্ডিত বিক্রম দেব চরিত লিখেছিলেন? বিক্রম দেব চরিতন, বিক্রমাঙ্ক দেব চরিত যেটা বলা হয় কথাতে। বিক্রমাঙ্ক দেব চরিতন। আনসার হবে অপশন বি বিলহন। কলহন রাজতরঙ্গিনী, কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, জয়দেব কি? জয়দেব গিয়ে গীত গোবিন্দ, গীত গোবিন্দ জয়দেব। ভারতে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম কে চালু করে? সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটাকে বলে কি? অধীনতামূলক মিত্রতার নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটা মূলত ভাবে 1798 সালে লঞ্চ তৈরি, এটাকে ইয়া করা হয়, নিয়ে আসা হয়। এটা কে নিয়েছিল? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এটা নিয়ে আসে 1798 সালে। লর্ড ওয়েলেসলি এটা নিয়ে আসে। এটাতে বলা হয় ব্রিটেন, বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির, বলা হয় যে সৈনিকদেরকে ভরণ পোষণ করতে হবে, ভরণ পোষণ করতে হবে সেই রাজাকে, যে রাজা গ্রহণ করবে। 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদে অন্য কোনো কোম্পানির সাথে বাণিজ্য করা যাবে না। আর রাজার প্রোটেকশন দেবে কে? দেবে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটা বলো? লাস্ট কোশ্চেন আজকের। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটা বলো? ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটা বলো? কিষান কন্যা, আলম আরা, রাজা, হরিশ্চন্দ্র না কোনটা? রাইট আনসার আছে কি না? রাজা কিষান কন্যা বলা আছে, কিষান কন্যা। চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো, অন্যান্য সাবজেক্টেরও আনবো। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ। এখান পর্যন্ত আজকে ক্লাস।